ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। আজকে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা টপিক হিসেবে প্রিপজিশন সিলেক্ট করেছি, কারণ প্রিপজিশন এমন একটা টপিকস ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে টপিকস থেকে প্রায় প্রতিটা চ্যালেঞ্জিং কম্পিটিটিভ টেস্টগুলাতে এই টপিকস থেকে একটা দুটা প্রশ্ন থাকে এবং এর রুলসটা জানাও, প্রপার ইউসেজের জন্য এর রুলসটা জানাও অতি জরুরি। তো শুরুতে আমার প্রতিষ্ঠান সম্বন্ধে আমি একটু আপনাদেরকে অবগত করি। আমাদের এই প্রতিষ্ঠানের নাম এক্সিয়াম নলেজ হাব। হ্যাঁ, এক্সিয়াম নলেজ হাবের আন্ডারে আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এক্সিয়াম সফট বিডি তার ভেতর একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের তরফ থেকে আজকের এই সার্ভিসগুলো আপনারা পাচ্ছেন। তো আমাদের এখানে কিছু কোচিং সার্ভিস আছে, যেখানে বিসিএস, বিবিএ, এমবিএ, টোফেল, স্যাট, জিম্যাট, জিআরই ইত্যাদির বিষয়ে প্রিপারেশন দেওয়া হয়। এইসব টেস্টগুলোর জন্য প্রিপারেশন দেওয়া হয়। তবে এক্সিয়াম নলেজ হাব বাংলাদেশে একদম প্রথম এবং এখনো পর্যন্ত অনলাইন সার্ভিসের ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলে এখনো পর্যন্ত বিবেচিত। কারণ আমরাই সর্বপ্রথম অনলাইন টিচিং ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে আসি। আরও ছিল অনেক, কিন্তু আমাদের সিস্টেমটা সম্পূর্ণ এখনো পর্যন্ত ভিন্ন রকম, আমাদের ডেভেলপমেন্ট যেটা। কারণ এটা ভিন্ন, কারণ অন্য আপনারা অনলাইন সার্ভিস আরও অনেক ক্ষেত্রে পাবেন যারা ব্যবহার করে, গুগল জুম ব্যবহার করে, তারপরে আরও বিভিন্ন বিল্ট ইন সার্ভিস যেগুলো আছে, যাদের মাধ্যমে আপনাদেরকে অনলাইন সার্ভিস দেওয়া হয়। কিন্তু আমরা যেটা ব্যবহার করি, আমরা গুগল জুমও ব্যবহার করি স্টুডেন্টের সুবিধার্থে, কখনো না কখনো যখন প্রয়োজন হয়। কিন্তু আমাদের নিজস্ব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা রেকর্ডেড প্লাস লাইভ লেকচার দুটোই আমাদের এক্সিয়াম এমপ্লয় ডট কম, যেটা মূল ফোকাস এখানে, এই এক্সিয়াম এমপ্লয় ডট কমে আপনারা ঢুকলে এখানে আপনারা রেজিস্ট্রেশন করে ক্লাসরুমে গিয়ে রেজিস্টার্ড সার্ভিসগুলো পেতে পারেন। আর আনরেজিস্টার্ড সার্ভিস যেগুলা ফ্রি সবার জন্য রয়েছে, সেগুলোও পেতে পারেন। তো মেন কথা হলো, এখানে আপনারা লাইভ লেকচারও পাচ্ছেন এবং রেকর্ডেড লেকচারও পাচ্ছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আপনারা অন্য কোথাও যে সেবাটা পাচ্ছেন না, সেটা হলো অনলাইন টেস্ট টেকিং সার্ভিস। আজকে যে টপিকসের উপর আমরা লেকচার দিব, সেই টপিকসের উপরই আগামী দিন থেকে আপনারা টেস্ট দেওয়ার সুবিধা পাবেন। এবং আমাদের এই টেস্ট সার্ভিসটা এতটা উন্নত যে আপনি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে, এমসিকিউতে পরীক্ষা হয়, পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার স্কোর জেনে যাচ্ছেন, কতজন পরীক্ষা দিল সেটা জেনে যাচ্ছেন, সকল পরীক্ষার্থীর ভেতর আপনার অবস্থান এবং হাইয়েস্ট অবস্থানে কে আছে, এগুলো ইত্যাদি ইত্যাদি অ্যানালাইটিক্সগুলো আপনারা দেখতে পারবেন। তো এই সার্ভিসটা আমি শুধু বলবো না যে বাংলাদেশেই প্রথম, এই সার্ভিসটা এখনো পর্যন্ত পৃথিবীতে যতটা অনলাইন টেস্ট সার্ভিস রয়েছে, এই সার্ভিসটা এখনো পর্যন্ত আপনারা কোথাও পাচ্ছেন না। সো আমরা এটাও বলতে পারি, এক্সিয়াম নলেজ হাব পৃথিবীর এখনো পর্যন্ত শীর্ষ অবস্থানে আছে আপনার এই প্রযুক্তির ক্ষেত্রে, প্রযুক্তির সফিস্টিকেশনের ক্ষেত্রে। এবং আপনারা আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদের পার্টিসিপেশন থাকলে ইনশাল্লাহ আমাদের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবো এবং ভবিষ্যতে আপনাদের সহায়তার জন্য আমাদের টেকনোলজি আরও উন্নত করার ব্যবস্থা আমরা করতে পারবো। তো আপাতত, যেহেতু এই কোভিড-19 প্যান্ডেমিকের ক্ষেত্রে, করোনা ভাইরাস প্যান্ডেমিকের ক্ষেত্রে সকলে আমরা লকডাউন হয়ে পড়ে আছি,
তো এখন ঘরে বসে যাতে আপনারা যারা আমাদের সাইটের খবর জানেন না, তারা ইউটিউবে যাতে আপনারা আমাদের লেকচার পেতে পারেন এবং সেখানে লেকচার পাওয়ার পরে সেখান থেকে আমাদের সাইটে এসে আপনারা পরীক্ষাগুলো দিতে পারেন, সেই ব্যবস্থার জন্য আজকে আমাদের এই প্রথম ক্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, যেটা মূল ফোকাস করা হয়েছে বিসিএস পরীক্ষার্থীদের জন্য। এজন্য এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলেও আমরা বাংলাতে লেকচার নিচ্ছি, কিন্তু বিবিএ, এমবিএ, টোফেল সহ আরও অন্যান্য ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে লেকচারগুলো, সেই লেকচারগুলো আমরা ইংলিশে দিয়ে থাকি, এবং ম্যাথ সেকশন, অন্যান্য সেকশনের জন্য যথারীতি বাংলাতে দেওয়া হবে। তো যাই হোক না কেন, আজকে আমাদের প্রথম ক্লাস এবং আমরা প্রিপজিশনের উপর এই ক্লাসটা নেওয়া হচ্ছে, এবং আমাদের আগামী ক্লাসে পরবর্তী টপিকগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে আসুন আমরা শুরু করি আমাদের লেকচার। ইউজেস অফ প্রিপজিশন। তো আমরা আমাদের মূল ইয়েতে যাই, লেকচারে যাই। সর্বপ্রথম আমাদের দেখতে হবে ইডিওমেটিক ইউজ অফ প্রিপজিশন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইডিওমেটিক ইউজ অফ প্রিপজিশন। প্রিপজিশন মেইনলি আপনার কিছু রুল অনুযায়ী চলে, কখন কোথায় কোন প্রিপজিশনটা বসবে এটা একটা নির্দিষ্ট রুল এবং থিওরি অনুযায়ী চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রিপজিশন কোনো থিওরি মানে না। এটা কিছু কিছু ভার্বের ক্ষেত্রে কিছু কিছু প্রিপজিশন মাস্ট বি চলে আসে, যেটা ইডিওমেটিক এক্সপ্রেশন বলে, যেটা ইডিওমেটিক আকারে ব্যবহৃত হয় বলে এদেরকে আমরা ইডিওমেটিক ইউজ অফ প্রিপজিশন বলে থাকি। যেমন দেখুন, অ্যাপ্রুভ অফ। হ্যাঁ, অ্যাপ্রুভ শব্দটার পরে আপনাকে অবশ্যই অফ ব্যবহার করতে হবে। যেখানে অ্যাপ্রুভ থাকবে আপনার ফিল ইন দ্য গ্যাপস প্রিপজিশনে আপনাকে সেখানে অবশ্যই অব আনতে হবে। এটা অন্য কোনো রুল মানবে না, যেহেতু অ্যাপ্রুভ শব্দটা আছে এই কারণে আপনার অব শব্দটা এখানে আনতে হবে। সিমিলারলি দেখেন, বি ইন্টারেস্টেড টু, এই যে এখানে বি ইন্টারেস্টেড টু সাম অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ইন্টারেস্টেড যখন থাকবে তারপরে আপনাকে দেখতে হবে যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে, কোনো ভার্ব থাকে অ্যাকচুয়ালি, তাহলে আপনার টু ব্যবহৃত হবে ইন্টারেস্টেডের পরে। কিন্তু যখন ইন্টারেস্টেডের পরে কোনো একটা নাউন থাকবে, সামথিং, কোনো একটা নেম থাকবে, নাউন থাকবে, তখন আমরা ইন্টারেস্টেডের পরে ইন ব্যবহার করব। তাহলে ভার্ব থাকলে টু এবং নাউন থাকলে ইন ব্যবহার করব। একইভাবে ডিপেন্ডেন্ট অন, বি বোল্ড উইথ। হ্যাঁ, এই ডিপেন্ডেন্টের পরে অন আসতেছে, বি বোল্ড উইথ, বোল্ড এর পরে অন আসতেছে, উইথ আসতেছে। অ্যাগ্রি অথবা ডিসঅ্যাগ্রি উইথ সামবডি, অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি উইথ সামবডি অর সাম টপিক, সামথিং ইত্যাদি। তারপরে কম্পেয়ার উইথ, কম্পেয়ার উইথ, কম্পেয়ারের পরে উইথ আসবে তখন যখন দুটো সদৃশ অর্থাৎ সিমিলার জিনিসের ভেতর কম্পেয়ার করা হবে, দুটো সিমিলার জিনিসের উপর, তখন কম্পেয়ার উইথ। আর যখন দুইটা জিনিসের তুলনামূলক পার্থক্য কম্পেয়ার করা হবে, অর্থাৎ দুটো সিমিলার বিষয়ের উপর ভেতর তুলনা করা হবে, তখন কম্পেয়ার টু ব্যবহৃত হবে। ঠিক আছে, এখানে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। কম্পেয়ার আছে, আমরা কম্পেয়ার দেখেই অধিকাংশ ক্ষেত্রে আমরা কম্পেয়ার উইথ ব্যবহার করতে অভ্যস্ত, কিংবা কেউ কেউ কম্পেয়ার টু ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন দুটো সিমিলার জিনিসের ভেতর তুলনা করা হবে এবং দুটো সিমিলারিটিস তুলনা করা হবে অ্যাকচুয়ালি, তখন কম্পেয়ার উইথ। এবং যখন ডিসিমিলারিটিস তুলনা করা হবে, তুলনামূলক পার্থক্য তুলনা করা হবে, তখন সেক্ষেত্রে কম্পেয়ার টু ব্যবহৃত হবে।
আমরা পরবর্তীতে এক্সাম্পলে আসব, তখন দেখা যাবে এগুলা। তারপরে এই যে সিমিলার, নেক্সট, ইকুয়াল ইত্যাদি ভার্বের উপর আপনার ইত্যাদি না, এটা ভার্ব নয়, এটা নাউন অ্যাকচুয়ালি, নাউন না, অ্যাডজেক্টিভ। ইত্যাদি অ্যাডজেক্টিভের পরে আপনার টু ব্যবহৃত হবে। হ্যাঁ, সিমিলার, নেক্সট, ইকুয়াল ইত্যাদির অ্যাডজেক্টিভের উপরে টু ব্যবহৃত হবে, সিমিলার টু, নেক্সট টু, ইকুয়াল টু ইত্যাদি। তো এই ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো, এগুলোতে ভালো করতে হলে আমাদেরকে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। এটা আপনারা আমাদের সাইটে এই টপিকসের উপর যখন লেকচার হবে, পুরো ম্যাটেরিয়াল দেওয়া হবে, যেখানে আপনারা থাউজেন্ডস অফ এই ইডিওমেটিক এক্সপ্রেশন সম্বলিত আপনারা শব্দগুলোর লিস্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট দেখে দেখে অনেক সময় শর্ট লিস্ট দেওয়া হয়। তো আমরা পরবর্তীতে টপিকসে আসি। এগুলো মুখস্থ করতে হবে, আপনারা বিভিন্ন বইয়ে পেতে পারেন, বিসিএস বইয়েও এর শেষের দিকে অ্যাপেন্ডিক্সে আপনারা কিছু লিস্ট পেতে পারেন। আর আপনাদেরকে সাজেস্ট করা হচ্ছে ওরাকল সিরিজের ইংলিশ বইটা আপনারা ফলো করবেন, সেখানে আমাদের লেকচার থেকেও অনেক কিছু কমন আসবে। সো প্রিপজিশন আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখন অ্যাকচুয়ালি প্রিপজিশনকে আমরা মূল রুলে আসি এখন, থিওরিতে, যে কোন থিওরি কোন রুলটা কোন ক্ষেত্রে মেনে চলা হচ্ছে। তো এই রুলটাকে আমরা মেইনলি দুই ভাগে বিভক্ত করেছি, একটা হলো প্রিপজিশন অফ প্লেস, আর একটা হলো প্রিপজিশন অফ টাইম। তো প্রিপজিশন অফ প্লেস এবং টাইম উভয় ক্ষেত্রেই একটা মূল নিয়ম ফলো করতে হয়, যেখানে আপনার অপেক্ষাকৃত, প্লেসের ক্ষেত্রে আসি, অপেক্ষাকৃত বড় এবং গুরুত্বপূর্ণ প্লেসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, এবং অপেক্ষাকৃত ছোট, অপেক্ষাকৃত বলতে তুলনামূলক, কম্পেয়ারেবল, যখন অন্য আরেকটার সঙ্গে কম্পেয়ারে আমারটা তুলনা করা হচ্ছে, তুলনায় ছোট মনে হচ্ছে, তখন আমরা অ্যাড ব্যবহার করি সেই প্লেসের পূর্বে। তো যখন ছোট, কম্পারেটিভলি, তখন অ্যাড ব্যবহার করতেছি, যখন বড় তখন কম্পারেটিভলি ইন ব্যবহার করতেছি। আবার একই প্লেস কখনো তুলনামূলকভাবে বড় হওয়ার কারণে ইন গ্রহণ করে, আবার ওই একই প্লেস কখনো অন্য আরেকটার সঙ্গে তুলনামূলকভাবে ছোট হওয়ার কারণে অ্যাড ব্যবহার হতে পারে। সুতরাং এটা কখন কোনটা ব্যবহৃত হবে এটা ডিফার করবে, আপনার কনটেক্সট টু কনটেক্সট ভ্যারি করবে এটা। আসুন আমরা এখানে কিছু নিয়ম দেখি। যেমন দেখুন, এখানে বলি আমরা যে খুলনা is at Khulna in Bangladesh. I am living at Khulna in Bangladesh. Okay, at Khulna or at Chittagong in Bangladesh. In Bangladesh, যেহেতু অ্যাট আসতেছে চিটাগং এর আগে কিংবা খুলনার আগে, কারণ খুলনা বাংলাদেশের তুলনায় কম্পারেটিভলি ছোট। বাংলাদেশ বড় হওয়ার কারণে তার ইন আসতেছে তার পূর্বে, ছোট হওয়ার কারণে খুলনার আগে, চিটাগাংয়ের আগে অ্যাট আসতেছে। তবে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু খুলনা একটা ডিস্ট্রিক্ট, চিটাগাং একটা ডিস্ট্রিক্ট, ঢাকাও একটা ডিস্ট্রিক্ট, কিন্তু আমাকে বলতে হবে যে আই এম লিভিং ইন ঢাকা ইন বাংলাদেশ। হয় কারণ সবসময়ের জন্য মনে রাখবেন যে কম্পারেটিভলি ছোট হলেও কোনো দেশের ক্যাপিটাল সিটির পূর্বে সবসময়ের জন্য ইন ব্যবহৃত হবে। ক্যাপিটাল সিটি যখন আসবে, যে কোনো দেশের ক্যাপিটাল সিটির পূর্বে ইন ব্যবহৃত হবে, সেটা তুলনামূলকভাবে ছোট হোক বড় হোক ব্যাপার না। তো একইভাবে শুধু ক্যাপিটাল সিটি নয়, মানে যে কোনো পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ দেখানো হচ্ছে এমন প্লেসের ক্ষেত্রে তুলনামূলকভাবে ছোট হলেও সেক্ষেত্রে ইন ব্যবহৃত হয়, অ্যাট নয়। যেমন দেখুন, আমি বললাম যে আই এম লিভিং অ্যাট খুলনা ইন বাংলাদেশ, কিন্তু আমাকে এভাবে বলতে হতে পারে যে আই এম
the, in Khulna, the Khulna in Khulna, the industrialization is in industrial city Khulna. The industrialization is growing very fast, is growing faster. তো ইন ইন্ডাস্ট্রিয়াল সিটি খুলনা, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সিটি আপনার এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসেবে খুলনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হচ্ছে। ডাউন টাউন, যে কোনো দেশের একটা ডাউন টাউন যেগুলোকে বলা হয়, সেই ডাউন টাউনের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তো আসুন এখানে প্রিপজিশন অফ প্লেস এর ক্ষেত্রে আমরা কিছু নিয়ম এখানে দেখি, যে আমাদের স্লাইডে আছে। ইউজ অ্যাট বিফোর কম্পারেটিভলি এ স্মলার প্লেস, এটা তো আমরা বললাম। যেমন আই স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তো আবার দেখুন এই অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, কারণ ঢাকা ইউনিভার্সিটিটা ঢাকার তুলনায় কিংবা বাংলাদেশের তুলনায় একটা ছোট এরিয়া হিসেবে, ছোট জায়গা হিসেবে দেখানো হচ্ছে, এই কারণে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ছোট নেম হিসেবে দেখানো হচ্ছে এ কারণে। কিন্তু আবার ঢাকা ইউনিভার্সিটিকে আবার ইন ব্যবহার করা হচ্ছে, দেখেন কোন ক্ষেত্রে। The administration is very strict in ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। প্রশাসন ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে খুবই কঠোর। তো এখানে ইন ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, যে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা তুলনামূলকভাবে এখানে কম্পারেটিভলি বলা যায়, এখানে একটু বড় হিসেবে দেখানো হচ্ছে, এ কারণে ইন ব্যবহার করা হচ্ছে, অন্য কোনো তুলনা করা হচ্ছে না। শুধু এইটুকু পড়েই বোঝা যাচ্ছে যে আমরা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া নিয়ে ডিল করতেছি, এবং এই এরিয়া একটা বড় এরিয়া, অন্য কারোর সাথে তুলনা করা হয়নি, এ কারণে ইন ব্যবহার করা হচ্ছে। আবার আমরা বলতে পারি যে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ইন ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, কারণ ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা তুলনামূলক বড় আর ঢাকা ইউনিভার্সিটি ছোট বলে এখানে অ্যাট ব্যবহার করা হচ্ছে। সিমিলারলি আমরা দেখি বাট অলওয়েজ ইউজ ইন বিফোর ক্যাপিটাল সিটি। ওই যে আবার কোনো ক্যাপিটাল সিটির পূর্বে ইন ব্যবহার করা হচ্ছে। ইম্পর্টেন্ট সিটি ইন এ কান্ট্রি, গুরুত্বপূর্ণ সিটিকে ইন ব্যবহার করা হচ্ছে। অলদো ইট ইজ স্মলার ইন কম্পারিজন উইথ আদার সিটিস। অন্য সিটির তুলনায় এটা ছোট হলেও এর ক্ষেত্রে ইন ব্যবহার করা হবে। কখন? যখন ক্যাপিটাল সিটি, যখন গুরুত্বপূর্ণ সিটি ইত্যাদি। হি লিভস ইন ঢাকা বাট অ্যাট চিটাগাং। যেটা ইন ঢাকা হলো কারণ ক্যাপিটাল সিটি বলে, ক্যাপিটাল সিটি হওয়ার কারণে। তারপর আমরা ইউজ ইন বিফোর কম্পারেটিভলি এ বিগার প্লেস, সাধারণত তুলনামূলকভাবে কোনো বড় প্লেসের পূর্বে ইন ব্যবহার করা হচ্ছে। যেমন আই লিভ অ্যাট বরিশাল ইন বাংলাদেশ। ওকে, আমরা নেক্সট টপিক দেখি প্রিপোজিশন অফ টাইম। ঠিক প্রিপোজিশন অফ প্লেসের মতো প্রিপোজিশন অফ টাইম আপনার অনেকটা একই নিয়ম গ্রহণ করে। কেমন? যখন সাধারণত বড় আওতা বিশিষ্ট কোনো পিরিয়ডকে বোঝানো হচ্ছে, তখন তার পূর্বে ইন ব্যবহার করা হচ্ছে। যখন ছোট কোনো ক্ষুদ্র কোনো পিরিয়ডকে ইন্ডিকেট করা হচ্ছে, তখন তার পূর্বে অ্যাট ব্যবহার করা হচ্ছে। অ্যাট ব্যবহার করা হয় সাধারণত। যেমন আমরা আমরা যে এই জিনিসটা প্রথমে আমরা বোল্ডে দেখে নিই। আমাদের বোল্ডে দেখলে আমরা বুঝতে পারবো বিষয়টা। আসুন আমরা মনে করুন একটা দিনের বিভিন্ন বিভাগ আছে, ডিভিশন আছে। এটা হলো
ডে, হ্যাঁ, একটা দিনের বিভাগগুলো কি হতে পারে? একেবারে ভোরকে আমরা বলতেছি ডাউন, হ্যাঁ, ডি এট ডাউন। তারপরে আমরা বলতেছি মর্নিং। মর্নিং, তারপরে আমরা আফটারনুন দেই, আফটারনুন, তারপরে ইভিনিং, ইভিনিং, নাইট, নাইট। এর মাঝামাঝি একটা ডাস্ক একটা আছে, ডাউন টু ডাস্ক, হ্যাঁ, ডাস্ক, DUSK, ডাস্ক। এখানে আমাদের এই দুটাতে একটু ডাউন এবং ডাস্ক এই দুটা নিয়ে মেন আলোচনা। আমরা একটা দিনের ডিভিশন হিসেবে দেখলাম, আরো ডিভিশন আছে এখানে, অ্যাট নুন, হ্যাঁ, তারপরে আরো এরকম ডিভিশন আছে, ওদিকে আমরা যাব না। অ্যাট নুন, নুনটাও ছোট এই কারণে। ডাউন, ডাউন সময়টা, দিনের ভেতর ডাউন সময়টা খুব অল্প সময় শেষ হয়ে যায়। এ কারণে আমরা যখন দিনের এই ডাউনকে ইন্ডিকেট করব, তখন আমরা অ্যাট ডাউন, হ্যাঁ। ঠিক একইভাবে ডাস্ক, ডাস্ক শব্দটা এটাও মানে সন্ধ্যার আগে আগে এই সময়টা, তো এই সময়টাকে আমরা অ্যাট ব্যবহার করব, কারণ এটা পিরিয়ড হিসেবে অল্প সময়ের জন্য এটা হয়ে থাকে, অ্যাট ডাস্ক, অ্যাট ডাউন। কিন্তু ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, আর নাইটের ক্ষেত্রে আমরা একটু পরে আসি। এটা নাইটের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি, এবং কখনো না কখনো ইন ব্যবহার হয়, এটা আমরা পরে দেখব। তাহলে সাধারণত তুলনামূলক বড় কোনো সময়ের ব্যাপ্তিকে আমরা ব্যাপ্তির পূর্বে ইন ব্যবহার করতেছি, এবং ছোট ক্ষুদ্র সময়ের ব্যাপ্তির পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। এখন আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। দেখুন, বলা হচ্ছে যে ইউজ অ্যাট বিফোর স্মলার পার্টস অফ দ্য ডে অর টাইম, যে কোনো সময় অথবা দিনের ক্ষুদ্র অংশের পূর্বে অ্যাট ব্যবহার করো। যেমন অ্যাট 5 PM, অ্যাট 5 PM সারা দিনের ভেতর একটা সময়, মনে রাখবেন যে কোনো সময়ের উল্লেখ থাকলে তার সেই সময়ের পূর্বে অ্যাট ব্যবহার করবেন আপনারা। অ্যাট 5, অ্যাট 10, অ্যাট 11, প্রত্যেকটা ঘন্টার পূর্বে আপনারা অ্যাট ব্যবহার করবেন, এটা কারণ সারা দিনের একটা স্মল পোর্শন এটা। at dawn, at dusk, etc. Use in before a large time or period, মানে সাধারণত বড় ব্যাপ্তি সম্পন্ন পিরিয়ডের পূর্বে ইন ব্যবহার করতে হবে। যেমন ইন দ্য মর্নিং, ইন লাস্ট উইক, ইন ফেব্রুয়ারি, এটসেট্রা, হ্যাঁ, ইন লাস্ট উইক, ইন ফেব্রুয়ারি, এটসেট্রা। তো ইন দ্য মর্নিং, মর্নিং দিনের বৃহত্তম পিরিয়ড, বৃহত্তম অংশের ক্ষেত্রে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং ইন ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ। আর সবসময়ের জন্য মনে রাখবেন এটা রুল, যে উইক, যে কোনো উইক ইন্ডিকেট করলে লাস্ট উইক, তারপরে ইন দ্য নেক্সট উইক, হ্যাঁ, যে কোনো উইককে ইন্ডিকেট করলে উইকের পূর্বে, এবং মান্থের পূর্বে, ইয়ারের পূর্বে ইন হবে, হ্যাঁ। তাহলে উইকের পূর্বে, মান্থের পূর্বে, ইয়ারের পূর্বে ইন হবে। ইউজ ইন বিফোর স্পেসিফিক ডেটস অফ মান্থ, হ্যাঁ, মাসের, কোনো মাসের প্রত্যেকটা ডেটের পূর্বে ইন ব্যবহার করতে হবে। ওকে, ইন February 28, ইন 14th of January, হ্যাঁ, কোনো মাসের প্রত্যেকটা স্পেসিফিক ডেটের পূর্বে ইন ব্যবহার করতে হবে। ইউজ ইন বিফোর দ্য ইয়ার অ্যান্ড মান্থ।
বছর এবং মাসের পূর্বে যে ইন ব্যবহার করতে হবে। ইউজ অন বিফোর ডেজ অফ দ্য উইক, হ্যাঁ। কোনো সপ্তাহের প্রত্যেকটা দিনের পূর্বে অন ব্যবহার করতে হবে। যেমন অন স্যাটারডে, অন মানডে, অন টুয়েসডে। সপ্তাহের এই দিনগুলোকে আমরা দিনগুলোর পূর্বে আমরা অন ব্যবহার করবো, এটা রুল। এগুলো কিন্তু সবই আমরা রুল বলতেছি, এগুলো আপনাদের মেমোরাইজ করতে হবে। ইউজ অন বিফোর অ্যান এক্সাম্পল টাইম আর বিফোর অ্যান স্পেশাল অকেশন, হ্যাঁ। অন ব্যবহার করতে হবে কোনো উল্লেখযোগ্য কিংবা কোনো স্পেশাল অকেশন, যেমন সিরিমনি যেগুলা আর কি, কোনো বিশেষ দিনগুলোর পূর্বে আমরা অন ব্যবহার করব। যেমন অন ঈদ উল ফিতর, অন ঈদ উল আজহা, হ্যাঁ, অন দুর্গা পূজা, অন ক্রিসমাস ডে। এইসব সেলিব্রেশনগুলোর পূর্বে আমরা অন ব্যবহার করব। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, যখন কোনো সেলিব্রেশন যেটা আকারে ছোট হিসেবে ইন্ডিকেট করা হয়, সে সকল সেলিব্রেশনের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। যেমন অ্যাট এ র্যাগ ডে পার্টি, অ্যাট মাই বার্থডে, হ্যাঁ, বার্থডে সিরিমনি, অ্যাট মাই বার্থডে সিরিমনি ইত্যাদির ক্ষেত্রে অ্যাট ব্যবহার করব, কারণ এগুলো সিরিমনি, কিন্তু এগুলো তুলনামূলকভাবে ছোট, অর্থাৎ এগুলো অবজার্ভ করতেছে হয়তো বা আমি আমার পরিবার নিয়ে কিংবা আমার কমিউনিটি নিয়ে। এটা ম্যাসিভ আকারে অবজার্ভ করা হচ্ছে না, এটা ক্ষুদ্র আকারে অবজার্ভ করা হচ্ছে বলে এটাকে এর ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। কিন্তু এই সিরিমনিগুলো একটা বিশাল সম্প্রদায়ের ভেতর ম্যাসিভ আকারে পালন করা হয় বলে এদের পূর্বে আমরা অন ব্যবহার করব। আর অ্যাড ব্যবহার করব ক্ষুদ্র কোনো অকেশন, ক্ষুদ্র কোনো পার্টি, এসবের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। তাহলে এখন আমরা এখানে নাইটের পূর্বে অ্যাট হবে না ইন হবে, কখন হবে, এক্ষেত্রে আমরা আলোচনা তখন করি নাই, কিন্তু এখন আমরা আলোচনায় আসি। সাধারণত আমরা আগেই বলে নিছি, যখন কোনো সময়ের ব্যাপ্তি আকারে যখন কোনো ব্যাপ্তিকে ইন্ডিকেট করে কিংবা কোনো গুরুত্বপূর্ণ সময়কে ইন্ডিকেট করি, তখন তার পূর্বে আমরা ইন ব্যবহার করি। আর যখন অগুরুত্বপূর্ণ তখন আমরা অ্যাট ব্যবহার করি, কিংবা ক্ষুদ্র, তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করি। নাইটের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি কেন সাধারণত? কারণ হলো, রাত্রির সময়টা সাধারণত আমরা ঘুমিয়ে কাটাই। ঘুম মানে কোনো কাজ নাই, সময়টা অগুরুত্বপূর্ণ, হ্যাঁ, অগুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি, এ কারণে আমরা অ্যাট নাইট বলি। কিন্তু সময়ের ব্যাপ্তি আকারে কিন্তু সেটা অনেক বড়, কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি কেন? সেটা অগুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এ কারণে অ্যাট ব্যবহার করি। কিন্তু মনে রাখবেন, যখন একটা সেন্টেন্সের ভাব অর্থ দ্বারা এটা ইন্ডিকেট করা হয় যে কোনো ব্যক্তি সারা রাত জেগে থাকলো এবং সারা রাত জেগে সে কোনো গুরুত্বপূর্ণ কাজ করেছে, হ্যাঁ, তখন কিন্তু ওই নাইটের পূর্বে আপনাকে ইন ব্যবহার করতে হবে। তাহলে রাত ঘুমিয়ে কাটা আলহামদুলিল্লাহ, রাত ঘুমিয়ে কাটাইলে অ্যাট, এবং যদি গুরুত্বপূর্ণ কাজ করে জেগে কাটায় তাহলে ইন ইন হবে রাতের পূর্বে। যেমন দেখুন যে আই 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 হ্যাভ কমপ্লিটেড মাই মাই I have done my assignment in the last night. I have done my assignment in the last night. Okay? তাহলে in the last night কেন হচ্ছে? কারণ আমি I have done my assignment, অর্থাৎ রাত জেগে আমাকে অ্যাসাইনমেন্ট করতে হয়েছে, হ্যাঁ, এ কারণে আমি গুরুত্বপূর্ণ কাজ করেছি, এ কারণে নাইটের পূর্বে ইন আসছে। সুতরাং এই থিমটা মনে রাখবেন যে যখন রাত জেগে গুরুত্বপূর্ণ কাজ করা হলো, তখন তার পূর্বে ইন আসতে যায়। আর সাধারণত আমরা রাতের পূর্বে অ্যাট ব্যবহার করে থাকি। ওকে। এখন
কিছু প্রিপোজিশন আছে যেগুলো একটা আরেকটার পরিবর্তে ব্যবহৃত হয় সাধারণত, হ্যাঁ, এবং এগুলো ব্যবহারে আমাদেরকে খুব কনফিউশনে ফেলে দেয়। কমনলি কনফিউজড এই প্রিপোজিশনগুলা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কিন্তু এর পূর্বে আমরা একটু এসে দেখি। যেমন অ্যাক্রস, অ্যাক্রস এবং ওভার, হুম, অ্যাক্রস এবং ওভার এই শব্দ কিন্তু মানে কি বলে সাপ্লিমেন্টারি, হ্যাঁ, কমপ্লিমেন্টারি। এটা একটি আরেকটার পূর্বে বসানো যায়, কিন্তু এদের ভিতরে একটি ডিফারেন্স আছে। অ্যাক্রস, মনে করেন যে অ্যাক্রস কখন হবে? অ্যাক্রস এবং ওভার উভয়ই ব্যবহার করা হয় যে কোনো সারফেসের উপর দিয়ে চলে যাওয়া, হ্যাঁ, কিন্তু অ্যাক্রস তখন ব্যবহার করব যখন আমি ওই সারফেসটা টাচ করে যাচ্ছি, সারফেসের গা ঘেঁষে যাচ্ছি, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব। যখন ওই সারফেস থেকে আমরা না, যখন টাচ করে যাচ্ছি। কিন্তু ওভার বলতে আমরা যখন টাচ করে যাচ্ছি তখনও আমরা বোঝাবো, আবার যখন ওইটার উপর দিয়ে যাব তখনও আমরা ওভার ব্যবহার করব। আবার টাচ করে যাচ্ছি তখনও আমরা ওভার ব্যবহার করতে পারি, কিন্তু যখন উপর দিয়ে যাব তখন আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারবো না। অ্যাক্রস কেবলমাত্র টাচ করে যাবে তখন, আর ওভার টাচ করে গেলেও ওভার ব্যবহার করা যায় অ্যাক্রসের পরিবর্তে, আবার উপর দিয়ে গেলেও ওভার ব্যবহার করা যায়। যেমন এ প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য আটলান্টিক, হ্যাঁ, ইজ ফ্লাইং ওভার দ্য আটলান্টিক, কারণ সে আটলান্টিকের উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। হুম, আবার এ শিপ ইজ নেভিগেটিং অ্যাক্রস দ্য আটলান্টিক, এ শিপ ইজ নেভিগেটিং অ্যাক্রস দ্য আটলান্টিক, আবার একটা শিপ আটলান্টিকের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা আটলান্টিকের সারফেসকে টাচ করে যাচ্ছে বলে আমরা অ্যাক্রস ব্যবহার করলাম, কিন্তু প্লেনটা সারফেসকে টাচ করে যাচ্ছে না। কিন্তু আমরা এ শিপ ইজ নেভিগেটিং ওভার দ্য আটলান্টিকও ব্যবহার করতে পারি, কারণ ওভার টাচ করে গেলেও ওভার ব্যবহার করা যায়, কিন্তু আমরা এটা বলতে পারি না এ প্লেন ইজ ফ্লাইং অ্যাক্রস দ্য আটলান্টিক, এটা আমরা বলতে পারি না। সো অ্যাক্রস এবং ওভারের ক্ষেত্রে এই পার্থক্যটুকু আপনাদেরকে স্মরণে রাখতে হবে এটার ইউসেজের জন্য। অন্যটা আসি, এইটা যে আন্ডার, আন্ডারনিথ এবং বিলো, এই তিনটে কিন্তু অনেকটা কাছাকাছি শব্দ। এটা কখন কোনটা ব্যবহৃত হবে? হুম, আন্ডার বলতে কোনো কিছুর নিচে, হ্যাঁ, কোনো কিছুর নিচে, সেটা কোথায়? সাধারণত কোনো একটা ফিজিক্যাল অবস্থানে আছে যেটা ওই ওই কোনো কিছুর নিচে মাটির সারফেসে ফ্লোরে তার অবস্থান নিয়ে আছে, এই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। আর আন্ডারনিথ কখন ব্যবহার করব? ও তো আন্ডার বলতে আমরা আবার কোনো দৃশ্য অদৃশ্য দুটো বিষয়কে আমরা বলতে পারি। যেমন আই অ্যাম আই অ্যাম হিয়ারিং সাম সাউন্ড, হ্যাঁ, আন্ডার দ্য কি বলতে পারি, টেবল, আর আন্ডার দ্য ওকে, আন্ডার দ্য টেবল আর আন্ডার দ্য চেয়ার আমি কোনো শব্দ শুনতেছি, শব্দ ফিজিক্যাল হতে পারে। আবার এ বক্স ইজ, হি পুট এ বক্স আন্ডার দ্য চেয়ার, আন্ডার দ্য টেবল, হ্যাঁ, অর্থাৎ এটা মাটির গ্রাউন্ডে সারফেসে রাখা হয়েছে। কিন্তু আন্ডারনিথ কখন ব্যবহার হবে? আন্ডারনিথ হলো ওই যে জিনিসের নিচের কথা বলতেছি, সে ওই সারফেসকে টাচ করে থাকবে, হ্যাঁ, ওইটাকে টাচ করে থাকবে এবং তার নিচে একটা ফিজিক্যাল অবস্থান থাকতে হবে। যেমন এ মানি ব্যাগ ইজ আন্ডারনিথ দ্য বেড,
মানি ব্যাগ ইজ আন্ডারনিথ দ্য বেড, মানে এটা বেডকে টাচ করেই আছে, একটা ফিজিক্যাল বিষয়। এবং বিলো কখন ব্যবহার করা হবে? বিলো হচ্ছে কোনো কিছুর নিচে, আন্ডারে, কোনো কিছুর নিচে কিন্তু ওই সারফেসকে টাচ করে নাই এবং গ্রাউন্ডকেও টাচ করে নাই আর কি, এটা মনে রাখতে হবে। অর্থাৎ গ্রাউন্ডকে টাচ করে নাই কিন্তু কোনো কিছুর নিচে। যেমন বিগ ফিশ ইজ, উই ফাউন্ড বিগ ফিশ, উই জেনারেলি ফাউন্ড বিগ ফিশ below 5 feet of the surface, below 5 feet of the surface of water body আর কি, surface of the water body, that means river, pond, sea, যাই হোক হতে পারে। অর্থাৎ বড় মাছকে আমরা সাধারণত পাই 5 ফিট নিচে। এটা কিন্তু একেবারে গ্রাউন্ডে মাটির সঙ্গে যদি লাগানো থাকতো আমরা এখানে বিলো বলতে পারতাম না, আমাদেরকে বলতে হতো আন্ডার দ্য ওয়াটার বডি, অর্থাৎ সে গ্রাউন্ডকে টাচ করে আছে। কিন্তু এখানে বিলো বলতেছি কারণ ওই সারফেস মানে কোনো সমুদ্রের উপরিভাগকে বলা হচ্ছে সারফেস, তাহলে সারফেসের 5 ফিট নিচে কিন্তু সে গ্রাউন্ডকে টাচ করে নাই, আবার ওই সারফেসকেও টাচ করে নাই আর কি, এক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করতেছি। কিন্তু যদি ওই জিনিসটা বলা হতো যে এই শিপ ড্রন্ট অ্যান্ড নাও টাচিং দ্য গ্রাউন্ড, সো that ship is now under the sea, surface under the sea, okay. কিন্তু আমি বলতেছি যে big fish is below 5 feet of the sea, এটা আমাদেরকে মনে রাখতে হবে এই পার্থক্যগুলা। তাহলে আমরা আন্ডারনিথ, বিলো দেখলাম, অ্যাক্রস, ওভার দেখলাম। এখন আসুন অ্যাবাভ, ওভার, অন। অ্যাবাভ মানেও উপরে, ওভার মানেও উপরে, অন মানেও উপরে, কিন্তু কোনটা কখন ব্যবহার করা হয়? অ্যাবাভ সাধারণত ব্যবহার করা হয় কোনো কিছুর উপরে এবং সে ততটুকু জায়গা দখল করে আছে যতটুকু তার আয়তন, সেটাকে অ্যাবাভ, কিন্তু সে উপরে এবং তার আয়তনটুকুই সীমাবদ্ধ, তার জায়গা দখল করে আছে উপরের। হ্যাঁ, আর অন কখন? কোনো কিছু উপরে এবং তার আয়তনটুকুর জায়গা দখল করে আছে কিন্তু সে গ্রাউন্ডকে সারফেসকে টাচ করে আছে। কেমন? আমি বলতে পারি এ বার্ড ইজ অ্যাবভ দ্য ফিল্ড, ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ফিল্ড, হ্যাঁ, কিংবা is staying on a tree above the field, অর্থাৎ a bird is flying above the field। তার মানে কি? অ্যাবভ কেন বলতেছি? কারণ বার্ড সে তার যতটুকু শরীরের আয়তন ততটুকু জায়গা উপরে দখল করে আছে, আর এবং সে উপরে আছে, গ্রাউন্ডকে টাচ করে নাই। কিন্তু এ মগ ইজ, এ প্লেট ইজ অন দ্য টেবল, কারণ অন ব্যবহার করতেছি কেন? কারণ দিস প্লেট ইজ টাচিং দ্য সারফেস অফ দ্য টেবল, মানে অর্থাৎ এই মগটা ওই টেবিলের সারফেসকে টাচ করে আছে, সারফেসকে টাচ করে আছে, এই জন্য অন দ্য টেবল বলতেছি। আর যেটা তার আয়তন নিয়ে আছে কিন্তু উপরে আছে সেটাকে আমরা অ্যাবাভ, সেক্ষেত্রে অ্যাবাভ বলতেছি। বার্ড ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ফিল্ড, হ্যাঁ, কিংবা বলতে পারি অ্যাবাভ মি, মানে আমার উপর দিয়ে গেল, ফ্লাইং অ্যাবাভ মি। কিন্তু ওভার কখন হবে? ওভার আপনার কোনো কিছুর উপর দিয়ে যেতে পারে, ঠিক আছে, সেটা গ্রাউন্ড টাচ করেও যেতে পারে, আবার কোনো কিছুর গ্রাউন্ডের উপর দিয়েও যেতে পারে, কিন্তু অন এবং অ্যাবাভ হবে না, ওভার হবে। কেন? কারণ সে গ্রাউন্ড টাচ করে যাবে, আবার উপর দিয়েও যেতে পারে, কিন্তু সে যার উপর দিয়ে যাচ্ছে সে তার উপরটাকে সম্পূর্ণরূপে ঢেকে নিচ্ছে আর কি, সম্পূর্ণরূপে ঢেকে নিচ্ছে, সে তার আয়তনই আসলে ওই জিনিসটার সম্পূর্ণরূপে, এ কারণে বলা হচ্ছে যে সে ওইটার ওভার। হ্যাঁ, একটা বলি আমাদের মানে এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, ফ্লাইং ওভার। হ্যাঁ, ঢাকা শহরে উই সি মেনি ফ্লাইং ওভার ইন দ্য স্ট্রিট অফ ঢাকা সিটি। হ্যাঁ, তো ফ্লাইং ওভার কেন বলতেছি? হ্যাঁ, ফ্লাই ওভার কেন বলতেছি, ওভার কেন বলতেছি? ফ্লাই অন তো বলতে পারতাম, অ্যাবভ বলতে পারতাম, কারণ
এই ফ্লাইওভারগুলো তার নিচের যে রোডটা ওই রোডটাকে পুরোপুরি ঢেকে নিচ্ছে, ওই রোডের আয়তনটাই ঢেকে নিচ্ছে, উপর দিয়ে যাচ্ছে। কিংবা এটা যদি ওই রাস্তা দিয়ে টাচ করেও যেত তাও আমরা ফ্লাইওভার বলতাম, হ্যাঁ, ওভার বলতাম। কিন্তু ওভার কেন আসতেছে এখানে? কারণ সে তার নিচের সারফেসটাকে পুরোপুরি ঢেকে নিচ্ছে। সো এটা আপনার ফ্লাই ওভার তখনই ব্যবহার করা হবে যখন তার যে জিনিসটার উপর দিয়ে ওভার শব্দটা ব্যবহার করা হচ্ছে সেই জিনিসটাকে সে পুরোপুরি ঢেকে নিয়ে যাচ্ছে, এ কারণে আমরা ওভার ব্যবহার করতেছি। তাহলে অন কখন ব্যবহার করব? কোনো কিছু সারফেসকে টাচ করে আছে এবং তার নিজের আয়তনটুকু ধরে আছে। অ্যাবভ কখন বলবো? কোনো কিছুর উপরে আছে, টাচ করে নাই, উপরে আছে কিন্তু তার নিজের আয়তনটুকু নিয়ে আছে। কিন্তু ওভার কখন বলবো? কোনো কিছুর উপর দিয়ে যাচ্ছে কিংবা কোনো কিছু টাচ করে যাচ্ছে কিন্তু যে জিনিসটার উপর দিয়ে যাচ্ছে কিংবা যে জিনিসটা টাচ করে যাচ্ছে তাকে পুরোপুরি আপনার ঢেকে দিয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, ঢেকে নিয়ে যাচ্ছে। এ কারণে আমরা ওভার ব্যবহার করব তাদের পূর্বে। তো এই ছিল। এছাড়া আরো অনেক অনেক ব্যবহার আছে, কিন্তু আমাদের বেসিক এই জিনিসগুলো যদি মনে রাখি ইনশাল্লাহ আমরা ম্যাক্সিমাম 80% 90% প্রবলেম আমরা সমাধান করতে পারবো। হুম। তো ম্যাক্সিমাম আমরা 80 থেকে 90% প্রিপজিশন থেকে প্রশ্ন আসলে আমরা এই যা জানলাম এর থেকে আমরা সমাধান করতে পারবো। এবং আরো অনেক কিছু ব্যবহার আছে, ভিন্ন ভিন্ন ব্যবহার আছে, যেগুলো আমাদের বিভিন্ন ম্যাটেরিয়াল আপনারা কালেক্ট করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। এবং শুধু এটুকু অনুরোধ করি, আমরা পৃথিবী প্রতিদিনে দিনে সম্পূর্ণরূপে আপনার অনলাইন অ্যাক্টিভিটিসের দিকে চলে যাচ্ছে। তো করোনা ভাইরাসের কারণে আমরা এই অনলাইন বিষয়টাগুলো কিন্তু একটু বেশি জেনেছি, কিন্তু আসলে উন্নত দেশগুলো তারা কিন্তু বহু আগে থেকে তাদের প্রত্যেকটা কার্যক্রমকে এখন ভার্চুয়ালাইজেশন করে নিচ্ছে। কারণ এর বিরাট অনেক বেনিফিট আছে। আপনি সব কিছু এখন, আগে যেমন আপনাকে কষ্ট করে পরিশ্রম করে অর্থ খরচ করে দৌড়াতে হতো, এখন আপনি আপনার নিজের অবস্থানে থেকে সব কিছু আয়ত্ত করতে পারতেছেন। তো এই অনলাইন কার্যক্রম, এটা ভেবে এক্সিওম নলেজ হাবের তরফ থেকে, আমি মেইনলি ডেভেলপার, আমি বহু আগেই আপনাদের জন্য অনলাইন অনলাইন টিচিং ব্যবস্থা চালু করেছি। এটা একটা ভার্চুয়াল কোচিং, ভার্চুয়াল একটা প্রতিষ্ঠান, এবং কালক্রমে আপনাদের দোয়া থাকলে আমি এটাকে ভার্চুয়াল ইউনিভার্সিটিতে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে একটা ফিজিক্যাল ইনস্টিটিউশনে আপনারা যে যে ফ্যাসিলিটি পাচ্ছেন সে প্রত্যেকটা ফ্যাসিলিটি আপনারা এখানে অনলাইনে পাচ্ছেন। যেমন আপনারা একটা টেস্ট দিয়ে দেখুন যে কতটা লাইভ টেস্ট, যেটা আপনি একটা ক্লাসরুমে বসেই দিচ্ছেন। তারপরে আমাদের লাইভ লেকচারগুলো, রেকর্ডেড লেকচারগুলো আপনি যান, তারপরে আপনার প্রয়োজনীয় লেকচার শিট, প্রয়োজনীয় ম্যাটেরিয়াল সব কিছু আমাদের শ শ ড্রপ ডাউন মেনু থেকে পাচ্ছেন। তো আপনাদের সামান্য করতে হবে কি, সামান্য রেজিস্ট্রেশন ফিস দিয়ে আপনাদেরকে মান্থলি বেসিসে প্রথমে রেজিস্ট্রেশন করতে একটু কষ্টকর ব্যাপার, কিন্তু সব কিছুর নিয়ম অনুযায়ী আমরা সাধারণ ফর্ম যেভাবে ফিল আপ করি সেইভাবে কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারলে আপনার আইডি আপনি জানতেছেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড জানা হলে আপনি অতি সহজে প্রতিদিন শুধু 2 ক্লিকের মাধ্যমে আপনি ক্লাসরুমে ঢুকতে পারতেছেন, এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ঘরে বসেই আপনি অনেক উন্নত সাবজেক্টগুলো, যেমন আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি টোফেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিবিএ এমবিএ অ্যাডমিশন সিকার যারা আপনারা আছেন তারা এই সুবিধাগুলো পাচ্ছেন। আপনারা কালো বিলম্ব না করে আজই, কারণ এই লকডাউন কতদিন যাবে জানি না, আপনাদের পড়াশুনোর কন্টিনিউয়েশন যাতে থেকে যায়, সে কারণেই আমি আপনাদেরকে আমার এই অনলাইন সার্ভিসে আহ্বান করছি। এবং যারা এখন রেজিস্ট্রেশন করবেন না, ভালো ব্যাপার, আপনারা আমাদের ফ্রি সার্ভিসগুলো, আমাদের হোম পেজে গিয়ে ফ্রি সার্ভিস যেগুলো আছে সেগুলো গ্রহণ করুন, সেখান থেকেও আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পেয়ে যাবেন।
টেস্ট টেকিং সহ সর্বপ্রকার। এখানে আজকে যে লেকচার হলো এই লেকচারের উপর আপনারা টেস্ট দিতে চাইলে আমাদের হোম পেজে গিয়ে কোচিং সার্ভিস নামে ড্রপ ডাউন মেনুটা খুঁজে বের করবেন। সেই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে বিসিএস লেকচারের ইংলিশ সেকশনে গিয়ে আপনি টেস্ট সিলেক্ট করবেন। বিসিএস সেকশনের ইংলিশ সেকশনে গিয়ে আপনি টেস্ট সিলেক্ট করবেন, টেক টেস্ট আছে, সেখানে আপনি আজকের লেকচারের উপর আপনারা টেস্ট দিতে পারবেন ইনশাল্লাহ। তো এটা আপাতত আমাদের এই লেকচার, আমার নাম ধরে সার্চ করেন, শেখ মাসুম মুস্তাফিজুর রহমান, এই নামে সার্চ করলেই আপনারা ইউটিউবে আমার এই লেকচার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ওয়েলকাম অ্যান্ড hope you again in my next class. Thank you. Thanks.